দর্শক, একদিন আগেই আমরা মহান স্বাধীনতা দিবস পালন করলাম। ৫৫ বছর পেরিয়েছি আমরা স্বাধীনতার। এরকম অবস্থায় স্বাধীনতা দিবস নিয়ে অনেক আলোচনাই আমরা করেছি। স্বাধীনতা দিবসে এখনও স্বাধীনতা বিরোধীদের নানা ধরনের কথা, নানা ধরনের মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করছে। স্বাধীনতা বিরোধীরা মহান স্বাধীনতা দিবসকে খাটো করার জন্য ওই ব্রিটিশের সঙ্গে যুদ্ধ, ১৭৫৭ সালের যুদ্ধ, ৪৭-এর পাকিস্তান ভারত দেশভাগ, এই ব্যাপারগুলোকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে উপস্থাপনের চেষ্টা এবারও করেছে। তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের আমরা ৩বার স্বাধীন হয়েছি, ওই ব্রিটিশ আমলে, তারপরে পাকিস্তান ভারত ভাগ হওয়া, মানে ওইটাও আমাদের নাকি স্বাধীনতা। ভারত পাকিস্তান যে ভাগ হলো সেটাও নাকি আমাদের স্বাধীনতা। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, যে স্বাধীনতা, সেটাও আমাদের স্বাধীনতা। বরং ৭১-এ যে আমাদের অরিজিনাল স্বাধীনতা, সেটাকে ছোট করার নানা প্রয়াস আমরা দেখছি। আমি কারো নাম বলে তাকে তারকা খ্যাতি দিতে চাই না বলে নামগুলো মেনশন করলাম না, কিন্তু এই ঘটনাগুলো আপনারাও জানেন। স্বাধীনতা দিবসে নাটকে রাজাকার চরিত্র থাকা যাবে না, স্বাধীনতা দিবসের আয়োজনে গীতা পাঠ করা যাবে না, এরকম অনেক আলোচনাই আমরা করেছি। স্বাধীনতা দিবস যখন পার হলো তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অনেক রকমের মন্তব্য শুনেছি। বাম দলগুলোর মন্তব্য যে জাতীয় স্মৃতিসৌধে এখন স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখা যাচ্ছে, এরকম অনেক কথা শুনেছি। এবার ইন্ডিয়ার অন্যতম প্রাচীন পত্রিকা দ্য স্টেটসম্যান, যে পত্রিকার জন্ম 1875 সালে, সেই প্রাচীনতম পত্রিকা, যে পত্রিকা এখন ইন্ডিয়াতে বেশ কয়েকটা ভাষায়, বাংলা ইংরেজি সহ বেশ কয়েকটা ভাষায় প্রকাশিত হয় বিভিন্ন শহরে, দিল্লি কলকাতা সহ বিভিন্ন রাজ্যে, সেই পত্রিকা শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে স্বাধীনতা দিবসের প্রাককালে। স্বাধীনতা দিবস পার হওয়ার পরে এই প্রতিবেদনটা সামনে এসেছে। গত রাতে মূলত স্টেটসম্যানের এই প্রতিবেদনটা সামনে আসে। সেখানে বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে শেখ হাসিনার মন্তব্য হাইলাইটস করেছে দ্য স্টেটসম্যান। সেখানে তারা নানা কিছু বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা, আওয়ামী লীগের রাজনীতি, এগুলো নিয়ে এক ধরনের বিরক্তি, এগুলোর বিরুদ্ধে কথা বলা, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে করতে না দেয়া, এই ব্যাপারগুলো যখন বাংলাদেশে প্রচণ্ডভাবে হাইপ তুলেছে, ঠিক সেই সময় স্টেটসম্যানের স্বাধীনতা দিবসের প্রাককালে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা, এটা বেশ ইম্পর্টেন্টই মনে হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ব্যক্তি চরিত্র হিসেবে অনেকের কাছে সমালোচিত, এটা হতেই পারে, খুবই স্বাভাবিক। বিশেষ করে 24-এর ক্ষমতা থেকে তার যে পতন, সেই পতনের পরে তাকে নিয়ে সব থেকে বেশি নেগেটিভ আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনায় আমরা পক্ষে বিপক্ষে কোনো দিকেই যেতে চাই না। যেতে চাই সেটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যে সৌন্দর্য, স্বাধীনতার প্রতি যে মানুষের ভালোবাসা, সেই ভালোবাসাটা কাদের দখলে চলে যাচ্ছে সেটা নিয়ে একটা মন্তব্য চোখে পড়েছে ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের। চলুন একটু স্টেটসম্যানকে শেখ হাসিনা কি বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে স্টেটসম্যান হঠাৎ করে আবার নতুন করে প্রতিবেদন তৈরি করলো কেন, এগুলো একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন দর্শক। শেখ হাসিনাকে নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন একটি ইউটিউব চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে। মহান স্বাধীনতা দিবসে তাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। আপনারাও আমাদের যারা দর্শক, তারা অন্তত তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে যদি সহযোগিতা করেন, তাহলে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা, সেই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার সব থেকে পুরনো গণমাধ্যমগুলোর অন্যতম দ্য স্টেটসম্যান, সেখানে যেটা বলা হচ্ছে, এই ফটোকার্ডটা দেখে নিন। সেই ফটোকার্ডে বলা হচ্ছে, এন্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ট্রাইং টু আন্ডারমাইন 1971 লিবারেশন ওয়ার আইডিয়ালস। শেখ হাসিনা তিনি মূলত বলার চেষ্টা করছেন যে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার যে সৌন্দর্য, স্বাধীনতার যে অনুভূতি এবং মহান মুক্তিযুদ্ধের যে মানে চেতনা, সেই চেতনাকে নস্যাৎ করার, ভণ্ডুল করার চেষ্টা করছে।
সেখানে তিনি বলেছেন যে অভিযোগ করেছেন তিনি যে দেশি ও বিদেশি ষড়যন্ত্রে মদতপুষ্ট স্বাধীনতা বিরোধী শক্তিগুলো পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে পোস্ট করা হাসিনার এক বিবৃতিতে এমন বক্তব্য দেওয়া হয়েছে, সেটাকেই উদ্ধৃত করেছে স্টেটসম্যানস। তারা বলছে যে আজ থেকে এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ের মধ্য দিয়ে, আজ থেকে না, আজ দেশ একটা কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বহু বাধা অতিক্রম করে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পর দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রে মদতপুষ্ট কিছু স্বাধীনতা বিরোধী শক্তি আবারও আমাদের সকল অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অনেক কথা বলা হয়েছে এই মানে প্রতিবেদনে। মোদ্দা কথা, যে কথা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনা যেহেতু উক্তিটা করেছেন, তার সেই কারণেই এই উক্তিটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়তো হবে না, কিন্তু কে উক্তি করছেন তার চাইতেও বড় কথা হচ্ছে কি উক্তি করছেন, কি বলছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সেটা হচ্ছে যে মানে দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রের মদত পুষ্ট স্বাধীনতা বিরোধী শক্তি আবারও আমাদের সকল অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই চিত্র দেখছি এবং প্রফেসর ইউনূস সরকারের আমলের মেটিকুলাস ডিজাইনে করা এই চিত্রগুলো সব থেকে ভয়ঙ্করভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা, রিসেট বাটন পুশ করা, যে স্বীকারোক্তিমূলক মানে এক ধরনের জবানবন্দি প্রফেসর ইউনূসের মুখ থেকেই আমরা শুনেছিলাম। তারপরে আমরা দেখেছি সারা দেশে শত শত জেলা উপজেলায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে এতটুকু মানে দৃষ্টিপাত কর্ণপাত করেনি প্রফেসর ইউনূস সরকার। মাত্র 20-22 কোটি টাকা বরাদ্দ দিলেই যেগুলো মেরামত করা সম্ভব, সেই মেরামতের ছোট কাজটাও করার জন্য টাকাটা বরাদ্দ দেয়নি প্রফেসর ইউনূস সরকার। অথচ অন্তত 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র সরকারের দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যা 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এত সংখ্যক মানে আওয়ামী লীগের আমলে 15.5 বছরে 10 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে প্রফেসর ইউনূস 1.5 বছরে 3.5 লাখ কোটি টাকা ঋণ করেছেন শুধুমাত্র দৈনন্দিন খরচ চালানোর জন্য। এছাড়া বিদেশি ঋণ তো রয়েছেই এবং দেশের অর্থনীতি কোন দিকে গেছে, বিনিয়োগ শূন্যের কোটায় গেছে, সেগুলো আমরা দেখেছি। সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দেয়া, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়া, মুক্তিযোদ্ধাকে জেলে ভরা, সংবিধান নিয়ে আলোচনায় যাওয়ার কারণে সন্ত্রাস বিরোধী আইনে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরে তাদেরকে কারাগারে প্রেরণ করা, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করা, সরকারি পৃষ্ঠপোষকতায় সেটা করা। 32 নম্বরের বাড়ির কথা না হয় বাদই দিলাম, সেটা বঙ্গবন্ধুর বাড়ি, সেটা না হয় তারা ভেবেই নিল যে এটা শেখ মুজিবের ব্যক্তিগত সম্পদ, তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস জড়িত আছে সেই ইতিহাস না হলে বাদই দিলাম। কিন্তু সারা দেশে শত শত যে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙা হয়েছে, এক মুজিবনগরেই 3 শতাধিক ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে, যে ব্যাপারগুলো প্রফেসর ইউনূস বসে থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন না। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতনের পরে আমরা যে শাসন ব্যবস্থা চেয়েছিলাম, একটা ভালো শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা পাইনি, বরং পেয়েছি ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে 24-এর আন্দোলনটা যেন মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের আস্ফলন যেন অনেক বেশি হয়, সেটা বাস্তবায়ন করার জন্যই মনে হয় হয়েছিল, এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন প্রফেসর ইউনূস। কিন্তু আদতে তো সেটা হওয়ার কথা নয়, কারণ 24-এর আন্দোলনটা এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল, যারা এখনো 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো কিছু করতে গেলে তারা অবশ্যই প্রতিবাদ করবেন, যেমন প্রতিবাদ হয়েছে। এবং প্রফেসর ইউনূস
তার নোবেল প্রাপ্তির মাধ্যমে সারা পৃথিবীতে যত সুনাম অর্জন করেছিলেন, এই 1.5 বছরে বাংলাদেশ শাসন করতে এসে তার সুনাম সম্পূর্ণভাবে ভূপাতিত হয়েছে এবং তিনি একটা মানে কি বলবো যে মানে অনেকটা বলা যায় যে সমালোচনা এত বেশি তার দিকে গেছে যে নর্দমার কিটের সমালোচনাও এত বেশি হয়েছে কিনা গত 55 বছরে কোনো ব্যক্তিকেন্দ্রিক কিংবা ব্যক্তির স্বার্থ উদ্ধারের দৃশ্য মানে এতটা পরিলক্ষিত হয়েছে কিনা, কিংবা শেখ হাসিনাও তার জীবদ্দশায় রাষ্ট্রের কাছ থেকে এত বেশি সুবিধা নিয়েছেন কিনা যেটা প্রফেসর ইউনূস 1.5 বছরে করেছেন, সেগুলো কিন্তু একটা গবেষণার ব্যাপার। দর্শক, আপনার মতামত কি জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য অবশেষে একটা সুখবর খুব শীঘ্রই সামনে আসবে, এইটুক নিশ্চিত আমি হতে পেরেছি। আমি পুরো গল্পটা বলবো না, কিন্তু আমি কিছু হিন্টস আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আশা করি বুঝে যাবেন, যারা অনেক চতুর, অনেক প্রজ্ঞাবান, যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া জানেন, বুঝেন, তারা আশা করি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আমি আদৌ কি বুঝাতে চেয়েছি। 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর আপনাদের প্রত্যেকের একটা অভিযোগের জায়গা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে মেটিকুলাস অভ্যুত্থান হয়েছে, মেটিকুলাস একটা পরিকল্পনা ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সামষ্টিক ব্যর্থতার কারণে কিন্তু এই অভ্যুত্থান খুব সহসায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই জুলাই সন্ত্রাসী, ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, হোয়াটএভার। এরপর থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকি। আমি দেখেছি আপনাদের অর্থাৎ তৃণমূলের প্রত্যেকের একটা প্রত্যাশার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই যারা দুর্বৃত্তায়ন করেছেন, যারা তৃণমূলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বকে বিচ্যুত করেছেন, যারা শেখ হাসিনার সাথে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের মূলনীতি থেকে সরিয়ে নিয়েছেন, যারা আওয়ামী লীগের মধ্যে থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছেন, মনোনয়ন বাণিজ্য করেছেন, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যারা সম্পৃক্ত, যারা গত 16 বছর মধু খেয়েছে, এখন এই দুঃসময়ে এসে কথা বলতেছে না, তারা জামাতের সাথে আতাত করতেছে, বিএনপির সাথে আতাত করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, দেশের মধ্যে বিএনপির সাথে আতাতের মাধ্যমে তাদের সবকিছু ঠিকঠাক চলতেছে। এই ধরনের নেতৃত্বকে যাতে খুব দ্রুততার সাথে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ মূল নেতৃত্বের মধ্যে একটা ব্যাপক আকারে পরিবর্তন আপনারা সবাই চেয়েছেন। আমার মনে হয় আপনাদের এই চাওয়াটা অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। আমি খুব স্পর্শকাতর মাধ্যম থেকে জেনেছি, মোটামুটি কনফার্ম হয়েছি, খুব শীঘ্রই একটা বিশাল আকারের পরিবর্তন আসবে। কারা আসবে নেতৃত্বে, কাদের পরিবর্তন করা হবে সেই বিষয়ে আজকে যাব না, কিন্তু পরিবর্তন আসছে খুব শীঘ্রই, এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার আশঙ্কার কয়েকটা জায়গা আছে। প্রথমত, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব পরিবর্তন করা হলো, তারা কি বাংলাদেশে সহসায় প্রবেশ করতে পারবে? ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের যে কাঠামো, পুরো কাঠামো পরিবর্তন করা হলো, তাদেরকে কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি ফিরতে দেবে? বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত দল হিসেবে নিষিদ্ধ করে রাখা হয়েছে সংগঠন হিসেবে, এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এইটা প্রত্যাহার করার কোনো প্রকার সম্ভাবনা নাই। এখন যদি আওয়ামী লীগের মূল নেতৃত্বে পরিবর্তন আসে, তারা যদি সহসায় বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কি না? এটা আমার প্রশ্নের জায়গা। আপনাদের অভিব্যক্তি আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এটা আমার অভিব্যক্তি যে আদৌ যদি নেতৃত্বের আমূল পরিবর্তন করা হয়, তারা যদি বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে না পারে, সেক্ষেত্রে রাজনীতি কিভাবে করবে, দল কিভাবে সুসংগঠিত করবে, তৃণমূলের সাথে কিভাবে কানেক্টেড হবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্ন। এখন এই যে ব্যাপারটা, এই যে প্রক্রিয়াটা, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বের পরিবর্তন আসবে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা, প্রবেশ করতে গেলে কিংবা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, আপনাদের ধারণা কি? আমার দুটো ধারণা। প্রথমত, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দেবে না, কারণ ওইটুক সৎ সাহস, ওইটুক সক্ষমতা জনাব তারেক রহমানের মধ্যে নাই। তিনি একদলীয় নির্বাচন করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি চাইবেন না বিএনপির সব থেকে মাথা ব্যথার কারণ বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে লড়াই সংগ্রামের মধ্যে
মধ্য দিয়ে আওয়ামী লীগ বিরোধী দলে অনেক বেশি শক্তিশালী থাকে, বিরোধী দলে রাজপথ কাঁপাতে পারে। আমরা সেই লগি বৈঠা আন্দোলন দেখেছি। সুতরাং তারেক রহমান এই রিস্ক নেবে না। প্রয়োজনে সে সবার সাথে সম্পর্ক ত্যাগ করবে, আবার ইসলামিস্টদের সাথে নিয়ে সে সম্পর্ক ঠিক করবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিপথগামী অফিসাররা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাদের পছন্দ হয়নি, তাদের মনে ধরেনি। তারা পাকিস্তান সেনাবাহিনীর একটা পার্ট বলতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো যারা মৌলবাদী মন মানসিকতা পোষণ করে, যারা ইসলামিস্ট মতাদর্শের, যারা জামাতি, যারা হেফাজতি, যারা হিজবুতি, যারা বিএনপি পন্থী, এরা কখনোই চাইবে না, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার কখনোই চাইবে না বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে প্রবেশ করুক। বঙ্গবন্ধু কন্যার প্রবেশ করাটা পরের বিষয়, ওইটা আমি বলতেছি। কিন্তু এই যে দুটো বিষয়, প্রথমত এই সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরুক, এইটা তারা চাচ্ছে না। কারণ সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডে যারা থাকে, অর্থাৎ সেনাপ্রধানের পরের যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ারের স্বাধীনতা বিরোধী চক্রের দালালরা, দোসররা বসে আছে। এই দেশদ্রোহী গাদ্দারদের কারণে আজ বাংলাদেশের এই করুণ পরিণতির দিকে আগাচ্ছে বাংলাদেশ। এখান থেকে আদৌ আমাদের মুক্তি কবে মিলবে আমরা সেটা জানি না। তবে এইটুক নিশ্চিত, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষা করার মতো কোনো শক্তি কারোর মধ্যে নাই, এটা আমরা বুঝে গেছি গত 19 মাসের শাসনামলে। বিগত 1 মাস যাবৎ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে যেভাবে মৃত্যুপরীতে পরিণত করেছে, বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, মব ঘটতেছে, সম্প্রীতি, সব বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। সুতরাং বিএনপির কাছে আমরা সেই প্রত্যাশা করি না। দেশ রক্ষা বিএনপি কখনোই করতে পারবে না, এই কথা আমি গত 1 বছর যাবৎ বলে আসছি। সুতরাং আমি সামনের দিনেও বলবো। এই যে দুইটা বিষয়, প্রথমত সশস্ত্র বাহিনীর যে ব্যাপারটা, দ্বিতীয়ত বিএনপি, এই দুইটা ব্যাপার কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যান্ডেল করবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্নের জায়গা। আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল পতন হয়েছে। এইটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল এই মুহূর্তে আছে এবং পরবর্তীতে যারা আসছে, নতুন মুখ কিংবা পুরান মুখ নতুন ভাবে আসবে, তাদের মস্তিষ্কে ঢুকাতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সামষ্টিক ব্যর্থতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। এইখান থেকে আমাদের বের হতে হবে, এই সেক্টরটাকে আমাদের উন্নত করতে হবে, আমাদেরকে এই সেক্টরের প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। ফেসবুকে আওয়ামী লীগের পেজে এমন কোনো লাইভ করব না যে লাইভে ভিউয়ার থাকে 90 জন। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হবে, আমাদের কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে, আমাদেরকে এই সরকারের ব্যর্থতা, অপশাসন, এই সরকারের সীমাবদ্ধতা সবকিছু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, ব্যাপক আকারে স্প্রেড করতে হবে। এই সরকারের ব্যর্থতা, কূটনৈতিক ব্যর্থতা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের টানপূরণ সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে একটা ধরনের ব্যাপার আমরা লক্ষ্য করছি। এই ব্যাপারগুলা প্রপারলি করতে পারলে বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এক হয়ে তখন বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, জনমানুষের দল, মেহনতি মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, কৃষক, শ্রমিক থেকে শুরু করে একদম উচ্চবিত্ত যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের দলও বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এই গণমানুষের দলকে ফিরতে হলে গণমানুষের হাত ধরে ফিরতে হবে। এই মুহূর্তে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া আমার চোখে ভাসতেছে না। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। আর তৃণমূলকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে, তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হবে। নয়তোবা তারা যদি না বেঁচে থাকে, তারা যদি স্বাভাবিক জীবন ধারণ না করতে পারে, তাদের আদর্শিক জায়গাটা ঠিক রাখা চাইলেও সেটা তারা করতে পারবে না, সম্ভব হবে না। এইটুক কমন সেন্স আপনাদের মাথার মধ্যে যত দ্রুত ঢুকবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদে ততই ভালো। সর্বোপরি আমি আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং এই মূল নেতৃত্ব বাংলাদেশে প্রবেশ করতে গেলে যে দুইটা প্রতিবন্ধকতা, নাম্বার 1 বিএনপি, বর্তমান ক্ষমতাসীন সরকার, নাম্বার 2 সশস্ত্র বাহিনী, এই দুইটা পার্ট কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না। এই ক্ষেত্রে 2 থেকে 3টা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগকে মেইনটেইন করতে হবে, প্রপার ওয়েতে ঠিক করতে হবে। কূটনৈতিক চ্যানেলে সব থেকে বেশি যোগাযোগ বাড়াতে হবে, কূটনৈতিক ভাবে অনেক বেশি
এগ্রেসিভ ভূমিকায় থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ কূটনৈতিক তৎপরতা ছাড়া এই বর্তমান যে ক্ষমতাসীন সরকার, এদের উপর চাপ প্রয়োগ করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, তৃণমূলের সাথে কানেক্টেড হইতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে। তৃতীয়ত, সাধারণ মানুষের মনের মধ্যে এই বিষয়টা ঢুকাতে হবে, ইতিমধ্যে ঢুকে গেছে। এই সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, অপশাসন, দুর্বৃত্তায়ন সবকিছু জনগণের মাঝে তুলে ধরতে হবে, যাতে একটা ব্যাপক আকারে একটা ম্যাসিভ আন্দোলন সৃষ্টি হয়। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। ক্ষমতায় আসার ব্যাপারটা অনেক পরের, সেটা নিয়ে আমি কথা বলবো না। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল এবং তৃণমূল এবং সাধারণ মানুষ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবং আমি তৃণমূলের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আপনাদের প্রত্যাশার জায়গা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা সকল সেক্টরে ছড়িয়ে দিন।